ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস ফার্স্ট পার্টটাতে আমরা পড়লাম অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ পর্যন্ত পড়েছি, তোমরা হয়তো ভিডিওটা প্রথম থেকে দেখেছো। পরের পার্টটাতে আমরা কার্বন ডাইঅক্সাইড পড়বো, রেসপিরেটরি ভলিউমস গুলো পড়বো, তারপরে রেগুলেশনটা পড়বো, আর পড়বো হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডারস গুলো। ঠিক আছে, তো যেরকম সেই ডাইজেশনের চ্যাপ্টারে বলেছিলাম যে প্রত্যেকটা ফিজিওলজির যে হিউম্যান ফিজিওলজির যে চ্যাপ্টার্স গুলো আছে প্রত্যেকটাতে দেখবে ডিসঅর্ডারস গুলো দেওয়া আছে, সেই ডিসঅর্ডার গুলো দেখে কিন্তু খেয়াল রেখো ভালো করে। তার মানে আমি একবারও বলিনি যে অন্যগুলো জিনিস খেয়াল রাখবে না, ডিসঅর্ডারস গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শুরু করা যাক। এরপরে তাহলে অক্সিজেন ওই ডিসোসিয়েশন কার্ভটা আশা করি আগের ভিডিওটাতে পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা দেখবো এক্সচেঞ্জ অফ গ্যাসেস এন্ড ট্রান্সপোর্ট অফ গ্যাসেস CO2 কিভাবে যাচ্ছে কলাকোষে। ওই সেই আবার সেটা মনে করো, কলাকোষে কি বেশি আছে? কলাকোষে কার্বন ডাই অক্সাইড বেশি আছে, তাই তো? তো এই যে কার্বন ডাই অক্সাইডের যে বেশি আছে, হাই 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 PCO2, অ্যান্ড ওখানে অক্সিজেন নিশ্চয়ই কম থাকবে। লাং এই যে দেখো ক্যাটাবলিজম অ্যান্ড PO2 ইজ লো ইন লাংস, বাট ইন লাংস PCO2 ইজ লো অ্যান্ড PO2 ইজ হাই। খেয়াল করো, কলাকোষে কার্বন ডাই অক্সাইড বেশি, অক্সিজেন কম, লাংসে কার্বন ডাই অক্সাইড কম, অক্সিজেন বেশি। তো এইগুলো হচ্ছে কাজ করে। এখানে আমি একটা কথা বলে দিই তোমাকে, সেটা কিন্তু তোমাদের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বোর এফেক্ট। বোর এফেক্ট হচ্ছে কি, যে হাই কনসেন্ট্রেশন অফ CO2 and hydrogen ion decreases the affinity of hemoglobin for O2. High concentration of CO2 and hydrogen ion decreases the affinity of hemoglobin for O2. এই কথাটাকে বলা হয় বোর এফেক্ট। খেয়াল করে দেখো, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, হাইড্রোজেন কনসেন্ট্রেশন যত কমবে তত তার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বাড়বে, এটাকে বোর এফেক্ট বলে। এটা সহজ কথায় মনে রাখবে যে একজনের জন্য আরেকজন ত্বরান্বিত হয় পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহনে অক্সিজেনের ভূমিকা নেয়, অক্সিজেনের পরিবহনে কার্বন ডাইঅক্সাইড ভূমিকা নিচ্ছে, ওই যে ঘনত্বের কম বেশি। তো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা তিনটে স্টেপে হয়। একটা বললাম কার্বনিক অ্যাসিড রূপে, একটা কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, একটা বাইকার্বনেট রূপে। ক্লিয়ার? এর মধ্যে দেখো 93% ডিফিউজ ইনটু দ্য আরবিসি, আর ওখানে 3% ডিজলভ হয়েছিল, মনে পড়ছে অক্সিজেনে? এখানে কত? 7%, অনলি 7% ডিজলভ ইন প্লাজমা, রক্তরসে দ্রাব্য হয়ে যায় H2 প্লাস CO2 প্লাস H2CO3 এভাবে যাচ্ছে। আর আরবিসির মধ্যে 23% কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন, আর 70% ইজ কনভার্টেড টু বাইকার্বনেট আয়ন, সেটা আমরা পড়বো একটু পরে, যেটাকে আমরা বলি ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনন। তো এরপরে দেখো পরেরটাতে, দেখো আসো এইবারে দেখো কার্বনিক অ্যাসিড 7% অফ দ্যাট, এই যে 7% CO2 সেটা কিন্তু ডিজলভ করছে রক্তরসে, এটা আমি একটাই বললাম, প্লাজমা ওয়াটার টু ফর্ম দ্য কার্বনিক অ্যাসিড এন্ড ক্যারি টু দ্য লাংস। ফুসফুসের কাছে সে এইভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে প্লাজমার ভেতর দিয়ে কার্বনিক অ্যাসিড রূপে। আর একদম প্রথমটা হয়ে গেল কার্বনিক অ্যাসিড কিভাবে যাবে। আর পরেরটাতে দেখো আসল জায়গায় আসো, বেশিরভাগটা এই যে ইন অ্যাজ কার্বামিনো হিমোগ্লোবিন 20 to 25%, 20 to 25% of CO2 binds with hemoglobin and form the carbamino hemoglobin. আর অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইড ডিসোসিয়েটেড ফ্রম দ্য কার্বামিনো হিমোগ্লোবিন। ওই অ্যালভিওলাইয়ের কাছে গিয়ে অনেক হয়েছে বাবা, এবারে ছাড়ো, কার্বন ডাই অক্সাইডকেও ছেড়ে দেবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডকেও ছেড়ে দেবে। আচ্ছা, তার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে সেটা আমরা পরেরটাতে আসছি, আগেও একবার বলেছি, তাও আরেকবার আমরা বলবো। আচ্ছা, এইখানে দেখো বাইকার্বনেট রূপে কিভাবে যাচ্ছে। বাইকার্বনেট রূপে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এইটাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, পরে আসছি। 70% of the carbon dioxide is transported by this method. RBC contain an enzyme, the fastest acting enzyme, দ্রুততম ক্রিয়াশীল উৎসেচক, কার্বনিক অ্যানহাইড্রাস।
কার্বনিক অ্যানহাইড্রেজ, এই যে কার্বনিক অ্যামাইড, অবশ্যই এই এনজাইমটাও খুব অল্প পরিমাণ প্লাজমাতেও থাকে। তো এই যে CO2 প্লাস H2O কার্বনিক অ্যানহাইড্রেজ, H2CO3 আবার কার্বনিক অ্যানহাইড্রেজ H প্লাস আর HCO3 মাইনাস। এটা আমি আগে অক্সিজেন ডিভিশন কার্ভের সময়ও বলছিলাম যে ইনি বাড়ছেন, এনার বাড়ার জন্য ওই যে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে ও ওখান থেকে। তো অ্যালভিওলাইতে কি হয়, এই রিয়াকশনটা অপোজিট ডাইরেকশনে ঘটে, সেটা আমরা পরে আসছি। আর ওখানে বলেছিলাম দেখো কত ml, 5 ml, আর 100 ml ডিঅক্সিনেটেড ব্লাডে কত ml CO2 থাকে। এই যে কোশ্চেন্স গুলো, এগুলো একটু দয়া করে ভালো করে মনে রাখবে, এই কোশ্চেন্স গুলো বেশি আসে, ঠিক আছে? এইবার একটু এখানে দেখো, ভালো করে দেখো এটা। CO2 একটু একটু ভালো করে দেখো, আমি একটা জিনিস বলছি, যে আমি পারলে দুবার বলবো, কোনো অসুবিধা নেই আমার। এই যে কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড গুলো আরবিসির ভেতরে ঢুকলো, ঢুকেই সে কার সাথে বাইন্ড করলো, কার্বন ডাই অক্সাইড জলের সাথে, প্লাজমা, এই যে আরবিসির মধ্যে যে লিকুইডটা রয়েছে তাতে তৈরি করে H2CO3 তৈরি করলো। H2CO3 ভেঙে যায় H প্লাস HCO3 মাইনাস। এই যে HCO3 মাইনাস, এই HCO3 মাইনাস দেখো কি করছে, দেখো H প্লাস আর HCO3, যেটা এই রিয়াকশনটা আমি আরেকবার এখানে লিখেছি। এইবারে এইটা কি করে, এই যে HCO3 যেটা আরবিসির মধ্যে আছে, আরবিসির পর্দা সে এক অদ্ভুত পর্দা, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, পছন্দযুক্ত ভেদ্য পর্দা। ও সবাইকে ঢুকতে বেরোতে দেয় না। আমার বাবু পজিটিভ আয়নের প্রতি কোনো ভালোবাসা নেই, ও তুমি ঢুকতেও পারবে না, বেরোতে পারবে না। শুধুমাত্র নেগেটিভ আয়নগুলোর প্রতি ওর ভালোবাসাটা বেশি, ঠিক আছে? নেগেটিভ আয়ন পারমিয়েবল টু নেগেটিভ আয়ন, ঋণাত্মক আধানের প্রতি তার দুর্বলতা আছে। তো সেই যে নেগেটিভ আয়নের জন্য আমার তো উদ্দেশ্য হচ্ছে এই CO3 বাইরে বের করানো ট্রান্সপোর্টের জন্য। এবারে এই যে H প্লাস HCO3 মাইনাস তৈরি হলো, এবারে প্লাজমাতে সোডিয়াম ক্লোরাইড যে ছিল NaCl, এই NaCl ভেঙে যায়, কি তৈরি করে Na প্লাস, তিনি বাইরে পড়ে থাকুন, Cl মাইনাস, এই Cl মাইনাস ঢুকবে, ঠিক আছে? ঢুকে কি করবে, এই যে এই তোমার Cl মাইনাস ঢুকছে, তার জন্য ঢোকার জন্য নেগেটিভ আধান বেড়ে, এই যে এখানে দেখো Cl মাইনাস ঢুকেছে, তার জন্য নেগেটিভ আধানটা বেড়ে গেছে, তখন এই CO3 বাইরে বেরিয়ে আসছে। এই যে এই CO3 বাইরে বেরিয়ে আসছে, সে এসে কি ভ্যারান্ডা বাজাবে নাকি, ঢোল বাজাবে না, তাকে তো তার সাথে কারোর সাথে বাইন্ড হতে হবে। তখন কে ছিল, এই যে ইনি, সরি সোডিয়াম ক্লোরাইড, Na এই সাথে বাইন্ড করবে, দিয়ে বলবে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট রূপে ট্রান্সফার হয়, সোডিয়াম বাইকার্বনেট রূপে ট্রান্সফার হয়। এই যে ক্লোরাইড আয়নের রেসপেক্টে বাইকার্বনেট আয়ন যে বাইরে বেরিয়ে এলো, এটাকে বলছি আমরা ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনন। আরেকবার বলি, আরবিসির পর্দা নেগেটিভ আয়নের প্রতি ওর পারমিয়েবল থাকে, কোনো পজিটিভ আয়নকে ঢুকতে বা বেরোতে দেয় না, তার জন্য রক্তরসে NaCl আরবিসির বাইরে সে ভাঙলো, ভেঙে সোডিয়াম আর ক্লোরাইড আয়ন ভেতরে ঢুকলো, ঋণাত্মক আধান চার্জ বেড়ে গেল, ঋণাত্মক আয়নের পরিমাণ বাড়লো, তখন এই CO3 বাইরে বেরিয়েছে। অবভিয়াসলি এখানে আরেকটা রিয়াকশন আছে, পটাশিয়াম আছে, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়ামের সাথে KCl তৈরি করে, সেটা তো পরে বললাম। তো এই CO3টা বাইরে বেরিয়ে আসবে, এই CO3টা জয়েন করবে কার সাথে, সোডিয়ামের সাথে, সোডিয়াম আয়নের সাথে, তখন NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হবে। ক্লিয়ার? এইটা একটু ভালো করে করো, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট, ক্লোরাইড RITSH। এর আরেকটা নাম কি বললাম, হ্যামবার্গার ফেনোমেনন, হ্যামবার্গার ফেনোমেনন, এটা একটু খেয়াল রাখবে। ক্লোরাইড শিফট অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লোরাইড শিফট, অক্সিজেন ডিসিশন কার্ভ, এইগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি, তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট কিভাবে হলো, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কিভাবে ব্যাক করে এলো,
পরিষ্কার? এরপরে আমরা আসছি আমাদের যে লাংস আছে, এই লাংসের মধ্যে কতগুলো এয়ার ভলিউম আছে, ঠিক আছে? তো এই যে এয়ার ভলিউমস গুলো, রেসপিরেটরি ভলিউমস যেগুলো বলি, যেগুলো ক্যাপাসিটি, সেগুলো একটু দেখো, খেয়াল করে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং সেগুলো আমি কিভাবে মনে রাখবো সেটা একটু পরে বলছি। টাইডাল ভলিউম, এগুলোর বাংলা হচ্ছে প্রশ্বাস বায়ুর পরিমাণ, ঠিক আছে? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি। এক্সপিরেটরি, ছেড়ে দেওয়া, এটা জোর করে নেওয়া, এটা জোর করে ছেড়ে দেওয়া। জোর করে ছেড়ে দেওয়ার পর যেটা পড়ে থাকবে, রেসিডিউয়াল ভলিউম থাকলো। এক্সপিরেটরি ক্যাপাসিটি, কতটা তুমি ছাড়ছো, মানে ইনি আর ইনি, ইনি আর ইনি, এই দুজন, সরি। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, কতটা তোমার কাজ করছে। এই টার্মগুলো আমরা এক একটা করে ডিটেলসে আসবো। প্রথমে আসি টাইডাল ভলিউম, ঠিক আছে? প্রবাহী বায়ুর পরিমাণ, প্রবাহী বায়ুর পরিমাণ বাংলাটা। তো এই যে প্রবাহী বায়ুর পরিমাণ বলছি, কমপ্লিট রেস্ট, সম্পূর্ণ বিশ্রামকালীন অবস্থায় যে পরিমাণ বায়ু আমি ইনহেল অথবা এক্সেল করতে পারি, ছাড়তে পারি, সেইটাকে বলছি আমরা রেস্টিং কন্ডিশন একদম, তাকে বলছি আমরা টাইডাল ভলিউম। ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন, একদম স্বাভাবিক অবস্থাতে এর অ্যামাউন্ট হচ্ছে 5000 ml, সরি 500 ml, সরি 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 হচ্ছে 500 ml। এই ml প্রত্যেকটা ভলিউম কিন্তু কম্পালসারি মনে রাখতে হবে। এই ভলিউম গুলো কিন্তু কম্পালসারি মনে রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এই ভলিউমস গুলো, ঠিক আছে? তাহলে কি বললাম, স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ বায়ু আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি বা যে পরিমাণ বায়ু আমরা নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিই, তাকে বলা হয় প্রবাহী বায়ুর পরিমাণ বা টিভি, টাইডাল ভলিউম। কত এটা? 500 ml। চলো নেক্সটটা কি দেখি। আচ্ছা, এই গ্রাফটা কিন্তু তোমরা একটু খেয়াল করো, আমি একদম লাস্টে যে যখন আসবো তখন এটাকে ডিসক্রাইব করব। এই যে দেখো গ্রাফটা করেছি আমি, এইটা হচ্ছে টিভি, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে টিভির পার্ট। পরে আসছি। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, টিভিটা হচ্ছে নর্মাল, জোর করে, জোর করে যতটা নিতে পারি আমরা। দেখো অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান ইন্সপায়ার বাই ফোর্সফুল ইন্সপিরেশন, সর্বাধিক বল প্রয়োগ করে যে পরিমাণ বাতাস আমি গ্রহণ করতে পারি তাকে বলছি আমরা আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার? তার মানে দেখো, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে এই গ্রাফটার দিকে তাকাতে বলেছিলাম, এইটা হচ্ছে টিভির পার্ট, মানে এই পার্টটা হচ্ছে টিভি, এইটা এইটা। আর আইআরভি কি হচ্ছে? টিভির উপরে, এই যে এইটা এইটা এইটা, এটা হচ্ছে আইআরভি। ক্লিয়ার? আচ্ছা, এর অ্যামাউন্ট কত? 2500 থেকে 3000 ml। ক্লিয়ার? 2500 থেকে 3000 ml, এগুলো কিন্তু প্রত্যেকটা ডেফিনিশন উইথ অ্যামাউন্ট। এরপর আসি আমরা, ছেড়ে দাও জোর করে, জোর করে ছেড়ে দাও। ওটা জোর করে নিয়েছিলে, এবার জোর করে ছেড়ে দাও। সেটা কি না? ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে ওটা বলেছিলাম না, জোর করে নিচ্ছিলাম, এটা জোর করে যত শক্তি আছে সব বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছি, ফোর্সফুল, বাই এ ফোর্সফুল এক্সপিরেশন। কত? 1000 থেকে 1100 ml, ঠিক আছে? 1000 থেকে 1100 ml, এই অ্যামাউন্টটা আমরা জোর করে ছেড়ে দিতে পারি। এই যে এইটা এইটা, এই যে এইটা, এই যে কোথা গেল ইআরভি, হ্যাঁ এই যে এই জায়গাটা, এইটুকু 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 হচ্ছে ইআরভি, এখানে লিখেছি দেখো। আচ্ছা, এরপরে আসো, পরেরটাতে আসো, রেসিডুয়াল ভলিউম, যেটা বলছিলাম যত শক্তি আছে সব শক্তি দিয়ে জোর করে ছেড়ে দিচ্ছ, ছেড়ে দেওয়ার পরেও একটা অ্যামাউন্ট অফ এয়ার ফুসফুসে থেকে যাবে। এই যে ইনি, ইনি থেকে গেছেন, দেখো ইনি থেকে গেছেন, এই যে আরভি থেকে গেছে, এটা ওটা তুমি ছাড়তে পারবে না। এখন যদি পিন পিন ফুটিয়ে দেওয়া হয় আলাদা কথা, আদারওয়াইজ কিছুতেই বেরোবে না, ওটা থেকে যাবে। ওটাও কিন্তু একটা কারণ, অ্যালভিওলাই চুপসে যাওয়ার পিছনে। যে আগের ভিডিওটা তোমরা খেয়াল করেছো, ওখানে বলেছিলাম একটা সারফেক্ট্যান্ট ছিল, ফসফল বা ডাইপামিটিল ফসফাটিডিল কোলিন, সেটাও যেমন একটা পয়েন্ট, এটাও তেমনি একটা পয়েন্ট, যে এটাও কিন্তু কিছুটা পরিমাণ অ্যালভিওলাইকে চুপসে যাওয়া থেকে বাধা দান করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরেরটাতে কি আছে দেখি,
রেসিডুয়াল ভলিউমের পর ইন্সপিরেটরি ক্যাপাসিটি এইবারে শুরু হলো। কি শুরু হলো? এইবারে এগুলো একটু খেয়াল করতে হবে তোমাকে যে কি বলতে চাইছে। ইন্সপিরেটরি যে টোটাল ভলিউম অফ ইন্সপায়ার্ড আফটার এ নর্মাল এক্সপিরেশন, মানে তুমি কোনটা নিতে পারো, কোনগুলো নিতে পারো, কোনগুলো নিতে পারি আমরা, এইটা নিতে পারি, এই পার্টটা, এইটা থেকে এই পর্যন্ত আমরা নিতে পারি। মানে এখানে কি কি আছে? টিভি আছে প্লাস আইআরভি আছে। তাহলে টিভি, তাহলে এটা কি হবে? আইসি, এখানে লিখেছি আমি, টিভি মানে হচ্ছে টিভি ইকুয়াল টু, সরি 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 আইসি, আইসি ইকুয়াল টু টিভি প্লাস আইআরভি। এই দুটো মনে, এই ইকুয়েশনটা মনে রাখলে তুমি অটোমেটিক বেরিয়ে যাবে তোমার। ওটা তুমি বলেছিলে 2500 থেকে 3000 ml, আর এটা 500 ml, দুটো অ্যাড করে দাও, দিলে হয়ে গেল ইন্সপিরেটরি ক্যাপাসিটি। মানে এই জায়গাটা, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এইটা, এই ইকুয়েশনস গুলো কিন্তু ভোগাতে পারে। নিটের ক্ষেত্রে এমসিকিউ যখন প্র্যাকটিস করবে তখন দেখবে এই ইকুয়েশনস গুলো কোনটা কারেক্ট কোনটা ভুল এইভাবে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, পরের গুলো দেখো একটু আরো একটু গোলমেলে হতে পারে, সেই জন্য এই ইকুয়েশনস গুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করবে। এক্সপিরেটরি ক্যাপাসিটি তুমি কত কত কোনগুলো ছাড়তে পারো, ছাড়াটা কোনটা? সে টিভিটাও তুমি তো ছাড়ছো, টিভি যেমন তুমি নিচ্ছিলে, বলেছিলাম যে নেওয়া অথবা ছাড়া, তার মানে এখানে তুমি কোনটা ধরবে? এখানে তুমি ধরবে হচ্ছে এই পার্টটাকে নাও, এই পার্টটাকে নাও, যে এই টিভি প্লাস এইটা, এই যে এইটা, এইটুকু তুমি মোটামুটি ছাড়তে পারো। দেখো, তাহলে এটা 500, আর ছাড়তে পারো বলেছিলাম যে 1100 বা 1200, দেখো 1500 থেকে 1600 ml টিভি প্লাস ইআরভি। তাহলে ইসি ওটা যেমন ছিল টিভি প্লাস আইআরভি ইন্সপিরেটরি ক্যাপাসিটি, আর এক্সপিরেটরি হচ্ছে টিভি প্লাস ইআরভি। এগুলো একটু খেয়াল করো যে আমি কতগুলো নিতে পারছি, কোনগুলো ছেড়ে দিতে পারছি, তাহলেই হয়ে যাবে এগুলো, তাহলে গোলাবে না। এরপরে কি আছে এক্সপিরেটরি ক্যাপাসিটির পর? এই যে এফআরসি। এফআরসি মানে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। সেটা কি? যে ইআরভি, ইআরভি মানে কি? তুমি তো এইটা ছাড়ছিলে, তুমি তো এইটা ছাড়ছিলে, এইটা ছেড়েছিলে, তো এই যে ছেড়েছিলে, এই যেটা তুমি এই যে ইআরভি যেটা বলছিলাম, ইআরভি মানে তুমি এই পার্টটা, এই যে এই পার্টটা প্লাস নিচেরটাও ধরতে হবে তো তোমাকে, এটাও তো থাকছে, এইটা, এইটাকে বলছি আমরা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি টোটাল। মানে এটা কত ছিল? এটা যে অ্যামাউন্ট ছিল তোমার 1200 ml মতন, 1000 ml মতন, প্লাস এটা 1200 বা 1100। দেখো এই হচ্ছে ফাংশনাল এফআরসির পরিমাণ। তাহলে আমি একটা বারবার একটা কথা বলার চেষ্টা করছি যে এই যে ইকুয়েশনস গুলো, এফআরসি ইকুয়াল টু ইআরভি প্লাস আরভি, এইরকম ভাবে ইকুয়েশনস গুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তোমার গুলিয়ে যাবে না। এইগুলোই বেশি দেয়। আচ্ছা, তুমি লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখলে দেখবে এইগুলোই বেশি দিয়েছে। এরপরে দেখো তো কে আছে, ভিসি। এটা তো খুব আসে পরীক্ষাতে বাবু, ভিসি। ভিসিটা হচ্ছে তোমার ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে, দেখো তো, তুমি পুরোটা মানে আর এই আরভি রেসিডুয়াল ভলিউম বাদ দিলে, এই ধরো এইখান থেকে শুরু করলাম এই পর্যন্ত, এখানে কি কি আছে, কি কি রয়েছে? আইআরভি আছে, টিভি আছে, ইআরভি রয়েছে, এই তিনটের অ্যাডিশন, এই তিনটের অ্যাডিশন। আমি আবার বলছি, এই এইগুলো একটু খেয়াল করো যে ভিসি সমান কি, ইআরভি। তোমার যদি একবার ওগুলো মনে থাকে, শুধু ইকুয়েশনস গুলো করলে তুমি পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এর পরের পার্টটাতে কে আছে দেখি। এরপরে দিয়েছি টোটাল লাংস ক্যাপাসিটি। টোটাল লাংস ক্যাপাসিটি পুরোটা তুমি কত নিতে পারো, এখানে কাকে কাউকে বাদ দেওয়া যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না। দেখো এই যে আরভি প্লাস ইআরভি প্লাস টিভি, ঠিক আছে, প্লাস আইআরভি, আরভি মানে এই যে এইখান থেকে পুরো, এইখান থেকে পুরো এই পর্যন্ত, সরি এই পর্যন্ত পুরোটা, এই যে এইখান থেকে এই দেখো আইআরভি, টিভি, ইআরভি, আরভি, দেখো আরভি, ইআরভি, টিভি, আইআরভি,
এটাকে অবশ্য অন্যভাবে দিয়েছি ভিসি প্লাস আরবি। ভিসি মানে তো তোমরা জানো এইটুকু ভিসি, এইটুকু ভিসি, আরবি বাদ দিলে ভিসি এইটুকু, তো তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে ওইটুকুই। ঠিক আছে, এই অ্যামাউন্ট গুলো 5000 থেকে 6, এটা হচ্ছে আমাদের টোটাল লাংস ক্যাপাসিটি, টিএলসি। টিএলসি টিএলসি এটা কথা মনে পড়লো, আমি আমার এটা দোষ আছে, আমার সঙ্গে সঙ্গে কিছু কথা মনে পড়লে আমি বলে ফেলি, তোমাদের সাথে শেয়ার করি। টিএলসি একবার ফুল ফর্ম এসেছিল, দুটো হয়, টোটাল লাংস ক্যাপাসিটি, আর একটা হচ্ছে থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, সেটা কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে সেটা দেখে করতে হয়। ফুল ফর্ম টিএলসি, থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, সেটা অন্য চ্যাপ্টারের জিনিস, আর এটা হচ্ছে এখানকার জিনিস, টোটাল লাংস ক্যাপাসিটি। টোটাল লাংস ক্যাপাসিটির এই পরিমাণটাও খেয়াল করবে। যাই হোক, এইগুলো বিভিন্ন ভলিউমস গুলো। এরপর আমরা আসছি রেসপিরেটরি ভলিউমস এন্ড ক্যাপাসিটিস। এইবারে বলছি যতগুলো বললাম সেগুলো তো চলে গেল, তাই তো, সেগুলো চলে গেল, বলে দিলাম বিভিন্ন রেসপিরেটরি ভলিউম। এবারে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডেড স্পেস এয়ার ভলিউম, ডেড স্পেস। আমি প্রথম ভিডিওটাতে বলেছিলাম, খেয়াল করে দেখো, যে অ্যামাউন্ট এয়ার, যে অ্যামাউন্ট, এই যে প্রথম ভিডিওটাতে বলেছিলাম যে 1 থেকে 23 পর্যন্ত ব্রাঞ্চেস পার্টিশন আছে, তার থেকে 1 থেকে 16 পর্যন্ত হচ্ছে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, and 17 to 23 is gaseous exchange part। বলেছিলাম কিনা? যদি আগেরটা দেখে থাকো তাহলে খেয়াল করে দেখো, না দেখলে আরেকবার দেখে নাও। তো এই যে অ্যামাউন্ট এয়ার আমি নিলাম, কোনটা নিলাম বলতো, কতটা নিলাম? একটু আগে কি পড়িয়েছি, এই যে স্বাভাবিক আমি নিতে পারি কত, একে নিয়েছি আমি, এটা কত 500 ml। এইটা যে আমি নিচ্ছি, সরি, এটা কি পুরোটা আমার লাংস অ্যালভিওলাই হয়ে ব্লাডে যাচ্ছে? কিছুটা এয়ার ওই রাস্তাতে থেকে যায়। রাস্তা মানে এখান থেকে নিয়েছিস বাবু, লাংস এইখানে, এতটা যে রুট, ওই যে আগের ভিডিওটা দেখো, যে রেসপিরেটরি ট্র্যাকটা পুরোটা, তো সেই বলেছিলাম কিছুটা অ্যামাউন্ট অফ এয়ার থেকে যায়। ঠিক আছে, সেই যে অ্যামাউন্টটা থেকে যাচ্ছে। আচ্ছা, আমি একটা ছোট্ট অন্য কথা বলি, তোমরা প্রত্যেকে বাড়ি, অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকো বা নিজের বাড়িতে থাকো, তোমাদের ওখানে পাম্প আছে, পাম্পে জল তোলা হয়। তাহলে পাম্পে যে, তোমাদের বাড়িতেও পাম্প আছে হয়তো অনেকের, তো পাম্পে যে জল তোলা হচ্ছে, যেদিনকে পাম্পটা স্টার্ট হয়েছে আজ পর্যন্ত যে সাপোজ এক্স পরিমাণ জল তোলা হয়েছে, এক্স লিটার, তাহলে যতগুলো আউটলেট আছে, মানে যতগুলো তোমার বাড়িতে কল আছে জল বেরোনোর, সেই কলগুলো থেকে ধরো ওয়াই পরিমাণ জল বেরিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই। কিন্তু তা তো নয়, ওয়াই তো হচ্ছে না, সমান হচ্ছে না। সবসময় কিছুটা অ্যামাউন্ট অফ এয়ার ওই পাইপ লাইনে থেকে যায়। মিউনিসিপ্যালিটি বা পৌরসভা যখন 6টার সময় জলের সুইচ অন করে, তোমার বাড়িতেও জলটা চলে আসে, তার মানে পাইপ লাইনে একটা অ্যামাউন্ট অফ জল ছিল, কিছুটা দেখবে ঠান্ডা জল থাকে, তারপরে আবার এখন শীতকালে দেখবে একটু গরম, নর্মাল, যে যখন পাঠাচ্ছে তখন দেখবে নর্মাল টেম্পারেচারে আসছে, যেটা পাইপ লাইনে সেটা খুব ঠান্ডা হয়ে থাকে, প্রথমে কিছুটা ঠান্ডা জল, তারপর দেখবে নর্মাল ওয়াটার টেম্পারেচারে আসছে। তো সেইটাকে বলছি যে তাহলে আমাদের কাজে লাগছে না সেই অ্যামাউন্টটা, সেটা তোমার হিসাবের মতো ধরা আছে তোলার। তুমি যখন এখান থেকে নিচ্ছিলে তখন তো 500 ml নিতে পেরেছো, কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে রক্তে তো তুমি পুরো 500 পাঠাতে পারোনি, সেখান থেকে কিছুটা আটকে দিয়েছো, মানে ওই রুটে থেকে গেছে, যেটা সক্রিয়ভাবে গ্যাসীয় আদান প্রদানে অংশগ্রহণ করে না, সেটাকে বলছি আমরা নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ, বাংলায় বলা হয় নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ বা ডেড স্পেস এয়ার। ডেড স্পেস এয়ার এটা কত? 30% অফ টিভি, টাইডাল ভলিউমের 30%, মানে কত? 500, এই যে ইনি 150 ml। পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ফ্রম নস্ট্রিল টু টার্মিনাল ব্রঙ্কি নট ইনভলভড ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইজ কল্ড ডেড স্পেস। যে অ্যামাউন্টটা থেকে যায় এই রাস্তাতে তাকে বলছি আমরা ডেড স্পেস। এবার এই ডেড স্পেসে দুটো পার্ট আছে, একটাকে বলি আমরা এডিএস, একটাকে বলি পিডিএস। এডিএস, পিডিএস। এডিএস মানে হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আমি লালের উপরে লাল লিখে ফেললাম, সরি সরি, অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এডিএস। এই যে
এতটা ব্রাঞ্চ, এত কিছু রয়েছে, এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস এর জন্য কিন্তু কিছুটা অ্যামাউন্ট অফ এয়ার থেকে যায়, যেটা আমি এতক্ষণ চাচিয়ে চেঁচিয়ে বললাম, সেইটাই হচ্ছে এডিএস। ক্লিয়ার? অ্যানাটমিক্যাল। তার মানে তুমি ধরে নিয়েছো যে তোমার 350 ml, তাই তো? 350 ml, 350 ml, 350 ml তোমার ব্লাডে চলে যাওয়ার কথা, তুমি তো ছেড়ে দিয়েছো 350 ml। অ্যালভিওলাইয়ের মধ্যে তুমি কিছু গন্ডগোল পাকিয়েছো। গন্ডগোল পাকিয়েছো মানে তুমি নিজে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে পাকিয়েছো। বিভিন্ন রকমের প্রবলেম ফ্যাক্টরস গুলো যেগুলো আছে তার জন্য অ্যালভিওলাই কোনো কারণে কাজ করছে না, বা রেসপিরেটরি ডিসঅর্ডার যেগুলো, সেগুলো গ্যাসিয়াস এক্সচেঞ্জে বাধা দিচ্ছে। সাম অ্যামাউন্ট অফ এয়ার রিমেন উইদিন দ্য অ্যালভিওলাই। কোত্থেকে কমাচ্ছ তুমি সেটা? এর থেকে কমাচ্ছ। অলরেডি তোমার 150 ml তোমার বাদ চলে গেছিল, আবার তুমি 350 ml হাত দিয়েছো। যদি তোমার কোনো প্রবলেম থাকে, ডিসঅর্ডার থাকে, অ্যালভিওলাই, টার্মিনাল ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস এ প্রবলেম থাকে, সেক্ষেত্রে এখান থেকে কমবে। তাহলে তার অ্যামাউন্টটা কি 150 ml হবে টোটালটা? না, কি হবে? এডিএস প্লাস সামথিং, সেটা কত সেটা বোঝা মুশকিল। তাহলে এডিএস প্লাস সামথিং যেটা হবে সেইটা হচ্ছে পিডিএস, ফিজিওলজিক্যাল ডেড স্পেস। যদি দেখা যায় এডিএস ইকুয়াল টু পিডিএস, তোমার কিছু নেই, প্রবলেম নেই, সবকিছু নর্মাল, তোমার যত 350 ml সরাসরি ব্লাডে চলে যাচ্ছে, দ্যাটস গুড। তার মানে তোমার এডিএস ইকুয়াল টু পিডিএস, তার মানে ইয়োর লাংস ইজ কোয়াইট নর্মাল। যদি দেখা যায় পিডিএস ইজ গ্রেটার দ্যান এডিএস হয়, তার মানে সাম রেসপিরেটরি ডিসঅর্ডারস ইজ অলসো দেয়ার, কিছু আছে নিশ্চয়ই গন্ডগোল। ঠিক আছে? যারা ওই যে বিভিন্ন তোমার এই যে হিলে যান, বা তাদের ক্ষেত্রে কিন্তু এই টেস্টটা করা হয়। বৈষ্ণোদেবী যখন যান, বা যখন বিভিন্ন ইয়েতে যাওয়া হয় এক্সপিডিশনে, বা বিভিন্ন যে আমাদের ইয়েগুলো হয় গভর্নমেন্ট থেকে ইয়ে করা হয় কাশ্মীরের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, তখন কিন্তু ওই গভর্নমেন্ট হসপিটাল থেকে একটা টেস্ট করতে হয়, ফর্ম দেয়, টেস্ট করতে হয়। সেই টেস্টে কিন্তু এটাও একটা কিন্তু এই টেস্টগুলো, এই যে আগে যে রেসপিরেটরি ভলিউমস গুলো বললাম, সেগুলো সব কটা মেজার করে লিখতে হয় ডাক্তারকে। সেটাকে তোমাকে আপলোড করলে তারপর তুমি ওখান থেকে পারমিশন পাবে দিল্লি থেকে। ঠিক আছে? তো তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ, এই যে এডিএস আর পিডিএস এই দুটো যদি মোটামুটি সমান থাকে, তার মানে মোটামুটি তোমার লাংস ইজ ওয়ার্কিং ফাইন। সাপোজ পিডিএস ইজ গ্রেটার দ্যান এডিএস, দেন সামথিং ইজ রং। ক্লিয়ার? তাই ডেড স্পেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গেল একটা কাজ। আর ডেড স্পেস আর কি গুরুত্বপূর্ণ কাজ করে? ওই যে একটু আগে বলছিলাম হিউমিডিফাইস, যে অ্যামাউন্ট অফ এয়ার থাকছে, একদম ফাঁকা থাকলে তো মুশকিল হয়ে যাবে, কোন কোন জায়গায় চেপে যেতে পারে। বা এই যে এয়ার, যেটা আমাদের নাকের মধ্যে হেয়ার রয়েছে, সেটা প্রোটেকশন, তারপরে তোমার মিউকাস রয়েছে, সেটা কিছুটা প্রোটেক্ট করছে। তারপরে তোমার ওখানে গিয়ে যে এয়ারটা থাকছে, সেখানে যে হেভি ফাইন পার্টিকেলস যেগুলো আছে, দ্যাট ফাইন পার্টিকেলস উড বি ডিপোজিটেড, প্রেসিপিটেড। ঠিক আছে? তুমি দেখবে যে তুমি বিশেষ করে কলকাতা শহরে যারা থাকো, তারা যখন বাড়ি ফেরো সন্ধ্যাবেলা, পরিষ্কার বেসিনে গিয়ে নাক ঝাড়লে দেবে কালো কালো কিসব বেরোচ্ছে, যেগুলো মিউকাসে আটকে গেছিল, দ্যাট পলিউটেড পার্টিকেলস। তো কিছুটা এই এয়ার থাকার জন্য কিছুটা কিন্তু প্রেসিপিটেড হয়। ক্লিয়ার? তাহলে হিউমিডিফাইজ, টেম্পারেচার মেনটেন করা, এগুলো কিন্তু একটা কাজ ডেড স্পেসের। ক্লিয়ার? নাও এরপরে রেসপিরেটরি সাইকেল, ইন্সপিরেশন এক্সপিরেশন, নর্মাল রেসপিরেটরি সাইকেল ব্রিদিং কত হয়? 12 থেকে 16 টাইমস পার মিনিট। স্পাইরোমিটার, যেটা দিয়ে কি করা হয়, এই যে রেসপিরেটরি রেট গুলো, বিভিন্ন রেসপিরেটরি যে ইয়েগুলো বললাম, সেগুলো এটা দিয়ে মেজার করা যায়। এবার আছে রেগুলেশন অফ ব্রিদিং এন্ড রেসপিরেশন, এই যে নিয়ন্ত্রণ কি কি, সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সেন্টার রয়েছে ব্রেনের ক্ষেত্রে। এই যে ব্রেনের ক্ষেত্রে রেসপিরেটরি সেন্টার আছে, সেই রেসপিরেটরি সেন্টারে একটা রেসপিরেটরি রিদিম সেন্টার রয়েছে, একটা নিউমোটক্সিক সেন্টার রয়েছে, একটা কেমোসেনসিটিভ এরিয়া রয়েছে। ঠিক আছে? এই যে নিউমোটক্সিক এরিয়া, দেখো এই যে জায়গাটাতে, আমি আরেকবার দেখাবো যখন পার্টিকুলার আলাদা আলাদা করে দেখাবো, সেখানে রয়েছে
মেডালার ঠিক উপরে পন্সের পার্টটা পুরোটা নিয়ে, যেটা ইন্সপিরেটরি এরিয়া এক্সপেক্টেড এরিয়া, এই ছবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমরা একটু দেখো। এরপর আমি পরের পার্টগুলোতে এক একটা করে আসি। প্রথমে আমরা আসছি রেসপিরেটরি রিদম সেন্টার। ইন্সপিরেটরি কি কোথায় আছে? মেডালা অবলঙ্গাটা রেগুলেট দ্য রেসপিরেটরি রিদিমটা কিভাবে কন্ট্রোল করে। এই নিউমোটক্সিক সেন্টার রয়েছে, নিউমোটক্সিক সরি নিউমোটক্সিক সেন্টার। তো এই নিউমোটক্সিক সেন্টার আর অ্যাপনিউস্টিক সেন্টার, এই দুটোই কি করে? পয়েন্টিং দ্য রেগুলেটরি রেসপিরেটরি গ্রুপ, রেসপিরেটরি পিআরজি বলা হয়। আর ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা আছে সেটা ইনস্পিরেটরি এরিয়া। ক্লিয়ার? মেডালা কোন কোন পার্ট গুলো কোনটাতে কাজ করে, হয়েছে? এরপর আমরা আসি নিউমোটক্সিক সেন্টার পন্সে আছে, ওটা বললাম মেডালা অবলঙ্গটা, এটা পন্স। মডারেট দ্য ফাংশন অফ রেসপিরেটরি রিদম সেন্টার। Impulse from the center reduces the duration of inspiration and thereby alter respiratory rate. কিভাবে অল্টারেশন হয়? ইন্সপিরেশন এক্সপিরেশন একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, এভাবে অল্টারেশন কাজটা করে। ক্লিয়ার? এরপরে দেখো কেমো সেনসিটিভ এরিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে 2 মার্কসের জন্য আসে। দেখো কি কি আছে। আচ্ছা, অ্যাডজাসেন্ট টু দ্য রিদমিক সেন্টার, যেটা আগেটা বললাম ওই যে পন্স আর মেডালার ক্ষেত্রে, ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন আয়ন অ্যাক্টিভেট দিস সেন্টার। তোমার ব্লাডে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, তখন কি হবে? ওই যে সেন্টার গুলো রয়েছে অ্যাপনিউস্টিক সেন্টার গুলো, নিউমোটক্সিক সেন্টার, সেগুলো উদ্দীপিত হয় এবং উইচ ইন টার্ন দ্য সিগন্যালস রিদম সেন্টার, ওটাকে সিগন্যাল পাঠিয়ে দেবে। তখন aortic arch আর carotid artery also recognize changes in CO2 and hydrogen concentration and send the signal to the rhythm center. এই দুটো দয়া করে ভালো করে মনে রাখো, কি কি রিসেপ্টর? aortic arch আর carotid artery, যেটা এটা তো করে, প্লাস এরাই কিন্তু সিগন্যালটা পাঠায় যে আমার এখানে এই এই জিনিসগুলো বেড়ে গেছে, যেটা ওখানে সিগন্যালটা চলে যায়। ফলে দেখো কি হচ্ছে, এই যে রোল অফ অক্সিজেন ইন দ্য রেগুলেশন অফ রেসপিরেটরি রিদম ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট। অক্সিজেন যদিও আমাদের জীবনে বাঁচার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অক্সিজেন কিন্তু এই রিদমিক সেন্টারকে কন্ট্রোল করে না। খারাপ জিনিস যেটা কার্বন ডাইঅক্সাইড, সেই কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোলটা করছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো চলে এসেছি আমরা রেসপিরেটরি ডিসঅর্ডারে। রেসপিরেটরি ডিসঅর্ডারে কি কি রেসপিরেটরি ডিসঅর্ডার গুলো আমরা পড়বো এখানে। প্রথমে আসছি অ্যাস্থমা। অ্যাস্থমা, তো অ্যাস্থমা দেখো এটা কি? ইট ইজ দ্য ডিফিকাল্টি অফ ব্রিদিং কজিং হুইজিং ডিউ টু দ্য ইনফ্লামেশন অফ ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওলস। ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলস এর মধ্যে যে ইয়েগুলো রয়েছে তোমার বিভিন্ন জায়গাতে ইনফ্লামেশন হয়ে যায়, প্রদাহ সৃষ্টি হয়। তখন এই দেখো ছবিটা, ইনফ্লামেশনটা অ্যাসথমেটিক এরিয়াটা ছোট হয়ে গেছে, তার জন্য তোমার এই অ্যাস্থমাটা হয়। এই অ্যাস্থমার ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। কি কি কারণ আছে অ্যাস্থমার ক্ষেত্রে? কি কি কারণ আছে? প্রথম কারণ হচ্ছে এক্সেসিভ স্মোকিং, অতিরিক্ত ধূমপান, এয়ার পলিউশন, বায়ু দূষণ, অথবা পেশাজনিত কারণে অনেক ধোঁয়া ধুলোর পরিবেশে থাকা। আর হচ্ছে জীবাণু বা বিভিন্ন মাইক্রো অর্গানিজম, ফাঙ্গাস ইনফেকশন ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপরে ট্রাকিয়ার কন্ট্রাক্টিবিলিটি ডিক্রিজ করা। আর হচ্ছে তোমার এই যে অনেক সময় বাড়িতে বিভিন্ন অ্যালার্জেন সাবস্টেন্সের সামনাসামনি হয়, অনেকের বাড়িতে বেড়াল কুকুর পোষেন, সেগুলোর ক্ষেত্রে হেয়ার্স গুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এইসব কারণে কিন্তু এই ইয়েটা হয়, অ্যাস্থমা বা হাঁপানি হয়। এক্ষেত্রে যেটা মূলত বিষয় হয়, সেখানে শ্বাস ফেলার সময় একটা সময় মানে নেওয়ার থেকে শ্বাস ছাড়ার সময় ভীষণ কষ্ট হয়। কারণটা কি? হঠাৎ করে এই যে শ্বাস নালীটা রয়েছে ট্রাকিয়া, তার মাসলস এর কন্ট্রাকশন হয়, সংকোচন হয়। এই সংকোচনের ফলে একটা মানে সাঁই সাঁই শব্দ হয় আর কি, মানে যখন শ্বাসটা ছাড়া হয়, দীর্ঘমেয়াদী কাশি থাকে এগুলো, এবং সবসময় একটা বুকে যেন সে সাঁই সাঁই করছে আর কি। বুকে যদি তুমি মানে স্টেথোস্কোপ বা যদি তুমি বুকের কাছাকাছি, ওর কাছাকাছি বসলেও দেখবে ওটা সে সাঁই 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 শব্দ করছে আর কি। এটা খুব বয়স্ক মানুষের মধ্যে বা অল্প বয়সী বাচ্চা মানে
সরি বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখতে পাবো আমরা। তো এর মুক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে যে যতটা পারা যায় অ্যালার্জেনের থেকে দূরে থাকা, অ্যালার্জেটিক সাবস্টেন্সের থেকে দূরে থাকা, আর হচ্ছে এই যে বন্ধ করা, এটা বন্ধ করা, মানে সিগারেট, বিড়ি, এই সমস্ত ধূমপান বন্ধ করা। ঠিক আছে? তো আর একটু খোলামেলা জায়গায়, বেশি কম মানে আবদ্ধ জায়গায় না থাকা, খোলা জায়গায় থাকা, এগুলো ভীষণ কাজ করে। আর এর তোমার ইওসিনোফিল, মানে সাধারণত রুটিন যে ব্লাড চেক আপ হয় তাতে ইওসিনোফিলের মাত্রাটা চেক করা হয়, বেশি দেখে আছে কিনা দেখে নেওয়া হয়। অথবা আইজিই, ইমিউনোগ্লোবুলিন পড়েছিলে বোধহয়, ইমিউনোগ্লোবুলিন 5 প্রকার আছে, গ্যামডে, GAMDE, তার মধ্যে আই আই ইমিউনোগ্লোবুলিন তার পরিমাণটা চেক করা, তাতে এগুলো আইডেন্টিফিকেশন করতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা কি, স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট করলেই ধরা পড়ে যাবে। এর প্রতিকারের ব্যবস্থা আছে বাই দ্য প্রেসক্রিপশন, মানে অথরাইজড প্রেসক্রাইব বা প্রেসক্রিপশন ছাড়া কখনো মেডিসিন ইউজ না করা। অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো যদি ইনহেলার দেন, তা সেই ইনহেলার বা অ্যান্টিবায়োটিক, ব্রঙ্কোডায়ালেটর যেগুলো, সেগুলো ইউজ করা, নেবুলাইজার ইউজ করতে হয়। তবে মনে রাখতে হবে, তো এই চিকিৎসার অভাবে কিন্তু যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে কিন্তু এটা মারাত্মক জায়গায় চলে যেতে পারে। খুব ভয়ানক জিনিস কিন্তু এই অ্যাস্তমা বা হাঁপানি। এরপরে দেখো এমফাইসিমা, এটা কি করে, অ্যালভিওলার ওয়ালস গুলোকে নষ্ট করে দেয়। ফলে অ্যালভিওলার ওয়াল নষ্ট হলে কি হবে, টেনিস কোর্ট ছোট হয়ে যাচ্ছে, ওই যে বলেছিলাম টোটাল সারফেস এরিয়াটা কমে যাবে, রেসপিরেটরি সারফেসটা। এবং এর মেজর মেজর কজ সেটা হচ্ছে ধূমপান। ঠিক আছে? এই যে মেজর কজ যেগুলো এমফাইসিমা, অতিরিক্ত ধূমপান আর মানে তোমার ইনফেকশনের জন্য হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস। তো সাধারণত এই লাংস গুলো অনেকটা ব্যারেল শেপেড হয়ে যায়, পুরো ব্যারেলের মতন হয়ে যায় লাংসের কালারটা দেখো, এটা অরিজিনাল একজন পেশেন্টের মানে ইয়ে থেকে নেওয়া, ছবি থেকে নেওয়া। তো প্রতিরোধের ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে যে বিনষ্ট হয়ে গেলে শ্মশান, যে অংশটা ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে আর রিকভার করা যায় না, যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলো পুরোপুরি ড্যামেজ হয়ে গেল, যাতে বাকি অংশটা ঠিক থাকে সেটাকে কন্ট্রোল করা। তবে সবচেয়ে প্রথম কথা কি, যে সিগারেট, আমি শুধু সিগারেট লিখেছি, বিড়ি অলসো, দ্যাট ইজ স্মোকিংটাকে বন্ধ করে দেওয়া, তাতে কিছুটা হলেও ব্রঙ্কোডায়ালেটর, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করে কিছুটা হলেও তোমার রেহাই পাওয়া যেতে পারে। ঠিক আছে? এই যে নিউমোনিয়াতে কি হয়, হেলদিতে কিরকম থাকা উচিত, এমফাইসিমা, দুটো চেহারা একরকম পাল্টে গেছে দেখো, ছোট হয়ে গেছে দেখো, এটা ছিল, কিন্তু এর মধ্যে কি হয়, ফ্লুইড আর ব্লাড সেলস গুলো অ্যাকুমুলেট করে গেছে দেখো এখানে, আর এখানে দেখো পুরোটা ভালো আছে। দুটো তিনটের কম্পারিজন করছি, অ্যালভিওলার চেঞ্জেস গুলো। আচ্ছা, এবার আসছি পেশাজনিত শ্বাসতন্ত্রের রোগ। পেশাজনিত, কোন কোন পেশার সাথে জড়িত থাকলে এই ডিসঅর্ডারস গুলো বেশি হয়? অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডারস। অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডারস গুলো রয়েছে সাধারণত, যেগুলো এই সার্টেন ইন্ডাস্ট্রিজ প্রডিউস সো মাচ ডাস্ট, যেগুলো ধুলো বালি, হ্যাঁ, সেই সব প্রোডাকশন যারা বেশি করে তাদের ক্ষেত্রে। সো ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি ক্যানট কোপ উইথ দিস সিচুয়েশন। আমাদের বডিতে সবসময় একটা ডিফেন্স মেকানিজম কাজ করে, তো সেটা অনেক সময় কোপ আপ করতে পারে না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর লং এক্সপোজার অফ দ্য কজেস ইনফ্লামেশন লিডিং টু দ্য ফাইব্রোসিস। এই দেখো ফাইব্রোসিস, লাংসের চেহারা দেখো, ফাইব্রোসিস হয়ে যাবে পুরোটা একদম, সেই ইয়েগুলো বড় সাদা হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল লাংসের ছবি, দেখো নর্মাল লাংসের এক্সরে প্লেট, আর এটা দেখো কি অবস্থা হয়ে গেছে, কি অবস্থা, প্যাচ পড়ে গেছে দেখো, বিভিন্ন জায়গায় প্যাচ পড়ে গেছে, এই যে প্যাচ পড়ে গেছে, এই যে জায়গাগুলো, এই যে প্যাচ পড়ে গেছে, এইগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে? তো ওয়ার্কার সাচ ইন্ডাস্ট্রিজ সো ওয়্যার দ্য প্রোটেক্টিভ মাস্ক, এটা ল্যাং ড্যামেজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাস্কটা যদি কিছুটা হলেও প্রোটেক্ট করে, খুব ভালো মাস্ক ইউজ করা। তো অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে কি কি রয়েছে, সিলিকোসিস, যারা সিলিকা ফ্যাক্টরিতে কাজ করেন, অ্যাসবেস্টসিস,
অ্যাসবেস্টস কারখানায় যারা কাজ করেন তখন সেই ফাইবারস গুলো কি করে প্লুরার উপর জমে যায়, দিয়ে না এক্সপ্যান্ড করতে পারে না, লাংসের এক্সপ্যান্ডেশনের জন্য অসুবিধা হয়। ঠিক আছে, সিলিকসিস, অ্যাসবেস্টোসিস, বিসিনোসিস, তুলোর কারখানায় যারা কাজ করেন, তুলোর যেগুলো কটন ইন্ডাস্ট্রি, সেখানে ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বিসিনোসিস। এরকম অনেকগুলো আছে, ব্ল্যাক নিউমোকোনিওসিস, যারা তোমার কয়লার খনিতে কাজ করেন সেক্ষেত্রেও এই প্রবলেমস গুলো হতে পারে। এই প্রবলেমস গুলো মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে প্রোটেক্টিভ মাস্ক ইউজ করা, আর যেগুলো ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজ পার্ট গুলোকে তো রিকভার করা যায় না, সেই জন্য যতটা ভালো আছে সেইগুলোকে নিয়ে থাকা আর কি। আর সর্বোপরি আর একটা কথা বলে রাখি, লাং ক্যান্সার। তো লাং ক্যান্সার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাং ক্যান্সার। এই যে লাং ক্যান্সার যেটা রয়েছে, সেই লাং ক্যান্সারও কিন্তু মারাত্মক ক্ষতিকারক। লাং ক্যান্সার পেছনে কারণ হচ্ছে তোমার ইজ ওয়ান টাইপ অফ কার্সিনোমা। লাং ক্যান্সার কার্সিনোমা, ক্যান্সার কোজিং সাবস্টেন্সের বিভিন্ন অ্যালার্জি সব তৈরি হয়, এবং এটা তোমরা জানো যে কার্সিনোমা মানে হচ্ছে সবচেয়ে বেশি কার্সিনোমা, মানে সবচেয়ে বেশি টাইপ ক্যান্সারের মধ্যে কার্সিনোমা পড়ে। তো লাংয়ের ক্ষেত্রে লাংয়ের ফাংশন গুলো নষ্ট হয়ে যায়, লাংস ফাংশনস গুলো, এটা হচ্ছে কার্সিনোমার মধ্যে পড়ে। ঠিক আছে, লাং কার্সিনোমা, তো যেটা ফুসফুসের ক্যান্সার বলা হয়। তো এই গেল পুরোপুরি ডিসঅর্ডারস গুলো। আমি আরেকটু জাস্ট 2 মিনিট দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে পসিবল কোশ্চেন্স কি হতে পারে। পসিবল কোশ্চেন্স এর মধ্যে আমরা দেখব, প্রথমে ধরো আমি জাস্ট কতগুলো জিনিস জাস্ট বলার চেষ্টা করছি, তোমাদেরকে একটু খেয়াল করো যে মেকানিজম অফ ব্রিদিং, মেকানিজম অফ ব্রিদিং, এটা আসতে পারে 3 মার্কসের কোশ্চেন আসতে পারে, 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। why alveoli doesn't squeeze, অথবা ট্রাকিয়া, why trachea is not collapsible, এই কোশ্চেন্স গুলো। রেসপিরেটরি ভলিউমস গুলো, যে বিভিন্ন যে ভলিউম গুলো আছে সেই ভলিউমস গুলো ইকুয়েশন দিয়ে, ওই যে যতগুলো ইকুয়েশন দিলাম ভিসি সমান কি সেগুলো ঠিকঠাক ভাবে ইকুয়েশন দিয়ে করা, এগুলো আসে। তুমি নিটের কোশ্চেন দেখবে ম্যাচ দা কলাম দিয়েছে বা ম্যাচ করতে দিয়েছে কোনটা রাইট স্টেটমেন্ট, এগুলোতে দিতে পারে। রেগুলেশন অফ ব্রিদিং, তাতে কেমো রিসেপ্টর বা ধরো অন্যান্য যে রিসেপ্টরস গুলো রয়েছে সেগুলো থাকতে পারে। আর একটা বড় কথা বলি, যেটা আবার রিপিট করছি, প্রথম ভিডিওটাতে বলেছি, সেটা হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ডান দিকে পড়ে গেল, কেন বাঁ দিকে পড়লো, কোন কোন ফ্যাক্টরস গুলো কাজ করে। আর হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট, কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট, এই চ্যাপ্টার থেকে এইগুলো পড়বে, তাহলেই দেখবে খুব সহজ চ্যাপ্টার এবং অনেক নাম্বার ক্যারি করে। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা, তাতে তো পাবেই, প্লাস নিটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ।